হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল, তার সাথে কেপি কনস্টেবল, এই সমস্ত পরীক্ষার সাথে সাথে ডাব্লিউপি এসআই, এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আজকে যেই প্রশ্নোত্তরগুলি আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ডাব্লিউপি তার সাথে সাথে ডাব্লিউবিসিএস এই সমস্ত পরীক্ষায় এসেছিল, সেখান থেকে সংগ্রহ করা এই সমস্ত প্রশ্নোত্তরগুলি। তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো তোমরা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এটি হচ্ছে আমাদের 24 নম্বর মক টেস্ট। এর আগে আমরা 23টি মক টেস্ট তোমাদের নিয়েছি। তো সেইগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল। প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, দেখবি প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা পরপর দেখে নেবে, অবশ্যই পরীক্ষায় কাজে আসবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন দেখতেই পাচ্ছ, কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? তো এটি ছিল অপশন সি, সিন্ধু সভ্যতায় নিকাশি ব্যবস্থা খুব ভালো ছিল প্রথম। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। 2 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে গুপ্ত আমলের ঔষধ নিয়ে কাজ করার জন্য পরিচিত ছিল? গুপ্ত যুগে ঔষধের নিয়ে কাজ করার জন্য পরিচিত ছিল বা ঔষধ বিজ্ঞানের জন্য পরিচিত ছিল কে? তাই সঠিক উত্তরটি হবে সুশ্রুত ছিল চিকিৎসা শাস্ত্রের জন্য বিখ্যাত গুপ্ত যুগে। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিল? নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, অজাতশত্রুকে কুনিক উপাধি দেওয়া হয়েছিল বা অজাতশত্রু কুনিক উপাধি নিয়েছিল, কারণ অজাতশত্রু তিনি তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিল, তাই ইতিহাসে এটি বা এনাকে কুনিক উপাধি দেওয়া হয়েছে, পিতৃহত্যা এই অজাতশত্রুকে। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এটা মনে রাখবে। এবং তার সাথে জেনে রাখবে যে 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে প্রথম যে বৌদ্ধ সম্মেলন, সেই বৌদ্ধ সম্মেলনে কিন্তু ইনি আয়োজনটা করেছিল। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্ন, মানুষের ব্যবহৃত বা আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, তামা। অপশন বি, তামা হচ্ছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে 5 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? তো এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের কথা জানতে পারি। তো তোমরা কমেন্ট করে জানিও, এই যে এলাহাবাদ প্রশস্তি সেটি কে রচনা করেছিল? এলাহাবাদ প্রশস্তিটা কে রচনা করেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী কিন্তু পাওয়া যায়। যেমন কাশ্মীরের ইতিহাস জানা যায় রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে, কলহনের রচিত রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, ঠিক সেরকমভাবে সমুদ্রগুপ্তের যুদ্ধ বিজয়ের বিবরণী কিন্তু এই এলাহাবাদ প্রশস্তিতে রয়েছে। তো এই এলাহাবাদ প্রশস্তিটা কে রচনা করেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি হবে না, যেমনটা কিন্তু শোনা যাচ্ছে। তো ভোটের পরপরই তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো এখন থেকে তোমাদের কিন্তু প্রিপারেশন ভালোভাবে নিতে হবে। তো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য আমরা স্পেশাল করে একটি প্র্যাকটিস সেট তৈরি করেছি, কারণ এবার তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে, সেখানে কিন্তু 85 নম্বরের পরীক্ষা হবে। তো সেই পরীক্ষার জন্য আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল স্পেশাল 55টি মডেল সেট দিয়ে একটি প্র্যাকটিস সেট তৈরি করেছি, যেখানে ফুল প্র্যাকটিস সেট পাচ্ছ 16টি, অর্থাৎ 85 নম্বরে ফুল প্র্যাকটিস সেট 16টি পাচ্ছ। 10টি স্পেশাল করে প্রতিটি সাবজেক্টে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, যেমন ইংলিশ, জিকে, ম্যাথ, জিআই, প্রত্যেকটা সাবজেক্টে 10টি করে স্পেশাল মক টেস্ট দেওয়া রয়েছে।
এবং তার সাথে এই পিডিএফে তোমরা পেয়ে যাচ্ছ WBP 2019-20 প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার রয়েছে, একবারে সম্পূর্ণ তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু পিডিএফটি তৈরি করা হয়েছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের প্র্যাকটিস সেটটি সংগ্রহ করনি তারা আজই সংগ্রহ করে এখন থেকে কিন্তু প্র্যাকটিস সেট শুরু করে দাও, কারণ প্র্যাকটিস সেট না করলে তোমার যে প্রস্তুতি লেভেল সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না বা যাচাই হবে না। তো অবশ্যই এখন থেকেই নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ওএমআর সিট প্রিন্ট আউট করে সেখানে কিন্তু প্র্যাকটিস করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ এটা। তোমার হাতে স্পিড তো বাড়বে, সাথে সাথে তোমার কিন্তু একটা যে টাইম ম্যানেজমেন্ট সেটা কিন্তু তোমাকে নিজে করতে হবে, কীভাবে কী করতে হবে না করতে হবে সেটা তোমাকেই কিন্তু খুঁজে বার করতে হবে। তো টাইম ম্যানেজমেন্টটা সবথেকে বড় ভাইটাল পয়েন্ট। তো এটা কিন্তু তোমাদেরকে ওএমআর সিট প্রিন্ট করে তবেই হবে, সময় ধরে কিন্তু 1 ঘন্টা। তো সেইরকমভাবে কিন্তু প্রস্তুতি নেবে। এবং অপরটি আমাদের দেখতে হচ্ছে WBN কেপি স্ক্যানার। তোমরা জানো এখানে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 2011 থেকে 2024 পর্যন্ত WBP বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছে, যেমন কনস্টেবল হোক, SI হোক, আরও অন্যান্য সার্জেন্ট রয়েছে, সেই সমস্ত পরীক্ষার কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু এক জায়গায় করে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, যেখানে 3000-এর ওপর MCQ কোশ্চেন অ্যান্সার রয়েছে প্রতিটা সাবজেক্টের, ম্যাথস, GI, GK, রিজনিং সমস্ত সাবজেক্টে কিন্তু কোশ্চেন অ্যান্সার রয়েছে। তো এখানে কিন্তু আমাদের যে কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু 60% মতো কমন কিন্তু আমাদের এই পিডিএফটা থেকে ছিল। তো এই পিডিএফ দুটো যারা নিতে চাও তারা অবশ্যই নিয়ে নিও, খুব ভালো পিডিএফ। তো তোমাদের জন্য এই পিডিএফের দাম রাখা হয়েছে মাত্র 80 টাকা করে, 80 টাকা করে রাখা হয়েছে। এবং দুটি পিডিএফ যারা নেবে তাদের জন্য আরও 10 টাকার ডিসকাউন্ট দিয়ে 150 টাকার মধ্যে তোমরা কিন্তু দুটি পিডিএফ পেয়ে যাচ্ছ। 150 টাকার মধ্যে তোমরা দুটি পিডিএফ পেয়ে যাচ্ছ। তো অতি সত্ত্বেও তোমরা নিচে ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারো, অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু এখান থেকেও সংগ্রহ করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। পেমেন্ট করার পর তোমাদের পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো সেখান থেকে তোমরা ইজিলি পড়তে পারবে। এবং তুমি যদি ইচ্ছা করো যে প্রিন্ট করে পড়বো সেক্ষেত্রেও পড়তে পারো, কারণ প্রত্যেকটা পিডিএফ A4 সাইজে তৈরি করা রয়েছে এবং খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। তো তুমি প্রিন্ট করতে চাইলে প্রিন্টও করতে পারো। তো প্র্যাকটিস সেটটা তোমাদেরকে রিকমেন্ড করবো এখনই কিনে প্র্যাকটিস করতে শুরু করে দাও। তোমরা প্র্যাকটিস সেট প্রিন্ট আউট করা দরকার নেই, এটা মোবাইল থেকেই দেবে, কারণ প্রিন্ট আউট করলে আবার খরচা হয়ে যাবে, সেক্ষেত্রে প্রিন্ট আউট করার প্রয়োজন নেই। তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়ে নেবে ডেসক্রিপশন বক্সে অথবা হোয়াটসঅ্যাপে SMS করে সেখান থেকে তোমরা বাই করে নিতে পারবে। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা, এটা কোটি হয়ে গেছে, এটা কোনটি হবে, ঠিক আছে, কোনটি কালিদাসের রচনা। তো এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? তা কালিদাস রচনা করেছেন রঘুবংশম। দেখো রঘুবংশমটি কালিদাস রচনা করেছে একমাত্র এই গ্রন্থগুলির মধ্যে। তো কাদম্বরী কে রচনা করেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গীত গোবিন্দ রচনা করেছে জয়দেব, বাণভট্ট রচনা করেছে হর্ষচরিত। তো এগুলো জানো তোমরা। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? নিম্নে এই 4টি গ্রন্থ দেওয়া রয়েছে, এই 4টি গ্রন্থের মধ্যে কোনটি বেদের অংশ নয়? বেদের অংশ নয় কোনটি? তো এখানে আমরা সকলেই জানি বেদের অংশ নয় হচ্ছে মহাভারত, বাকি দেখো সংহিতা, উপনিষদ, আরণ্যক এগুলো কিন্তু বেদের ভাগ। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। 8 নম্বর প্রশ্ন দেখো, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। চলো নেক্সট, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট রচনা করেছেন? নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা এই গ্রন্থগুলি রচনা করেছেন হর্ষবর্ধন। হর্ষবর্ধন রচনা করেছেন এই সমস্ত গ্রন্থগুলি। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? মেঘনাদ বধ কাব্যটি রচনা করেছেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যটি রচনা করেছেন। 11 নম্বর প্রশ্ন দেখো, সুপার সাইক্লোন ইয়াসের নামকরণ কে দিয়েছে? সুপার সাইক্লোন ইয়াস ঝড়ের নামকরণ করেছে কোন দেশ? এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি, ওমান। এই দেশটি সুপার সাইক্লোন ইয়াসের নামকরণ করেছে। চলো নেক্সট
12 নম্বর প্রশ্ন দেখো, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিল? এখানে সঠিক উত্তরটি হবে মোহাম্মদ বিন তুগলাকের সময়কালে ইবন বতুতা ভারতে এসেছিল। চলো নেক্সট, কোন নদী দক্ষিণ ভারতের বৃহত্তম নদী এবং দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কোন নদী? তো দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ ভারতের বৃহত্তম নদীটি হচ্ছে গোদাবরী নদী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, ভাগীরথী ও আলোকনন্দা সঙ্গমস্থল কোথায় অবস্থিত? ভাগীরথী ও আলোকনন্দার সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে কত নং ধারা অধীনে? তো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে 21 নং ধারার অধীনে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, হাইড্রোলিক প্রেসার কোন সূত্রের ভিত্তিতে কাজ করে? হাইড্রোলিক প্রেসার কোন সূত্র ভিত্তিতে কাজ করে? তো হাইড্রোলিক প্রেসার পাস্কেলের সূত্রের উপর কাজ করে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, শান্তিস্বরূপ ভট্টনাগর পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? শান্তিস্বরূপ ভট্টনাগর পুরস্কারটি প্রদান করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারতীয় সংবিধানের রক্ষককে তো ভারতীয় সংবিধানের রক্ষক বলা হয় সুপ্রিম কোর্টকে। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মনসব মানে কি? তো মনসব মানে হচ্ছে একটি পদমর্যাদা বা পদ বা অফিস, ঠিক আছে। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, শুকনো বরফ মানে কি? তো এখানে সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপকে বলা হয় শুষ্ক বরফ বা শুকনো বরফ। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতে 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? তো লিঙ্গানুপাত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বেশি হচ্ছে পুদুচেরি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, কবে সুন্দরবনকে রামাসার সাইট হিসেবে ঘোষণা করা হয়? আমাদের পশ্চিমবঙ্গে দুটি মাত্র রামাসার সাইট রয়েছে, একটি হচ্ছে পূর্ব কলকাতার জলাশয় এবং অপরটি হচ্ছে সুন্দরবন রামাসার সাইট। তো এখানে আমাদের জিজ্ঞেস করেছে দেখো, সুন্দরবন রামাসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে? তো সুন্দরবনকে রামাসার সাইট হিসেবে ঘোষণা করা হয় 2019 সালে এবং 2002 সালে পূর্ব কলকাতার জলাভূমিকে রামাসার সাইটে তকমা দেওয়া হয়। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, সৌর কোকার কোন নীতিতে কাজ করে? সৌর কোকার এটি কোন নীতিতে কাজ করে? তো এটি গ্রিন হাউস প্রভাবের নীতিতে কাজ করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত কোন পর্বতমালায় অবস্থিত? সিয়াচেন হিমবাহটি নিম্নলিখিত কোন পর্বতমালায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ। চলো নেক্সট, কোন তুর্কি সুলতান ইকতা প্রথা চালু করেছিলেন? ইকতা প্রথা প্রচলন করেছিল বা চালু করেছিল কে? তো তুর্কি সুলতান ইলতুৎমিশ তিনি ইকতা প্রথার প্রচলন করেছিলেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, জাতীয়তাবাদী সংবাদপত্র সন্ধ্যার সম্পাদক কে ছিল? সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবন্ধ উপাধ্যায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 27 নম্বর প্রশ্ন, ভারত সরকার কোন বছর মানবাধিকার রক্ষার জন্য আইন পাস করে? তো মানবাধিকার রক্ষার আইন পাস করা হয় 1993 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর অধীনে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? এটি করা হয় 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। চলো 29 নম্বর প্রশ্ন দেখো, রামচরিত মানস কে লিখেছেন? রামচরিত মানস এই গ্রন্থটি রচনা করেছেন তুলসীদাস রচনা করেছেন রামচরিত মানস। 30 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের বিচারকরা কোন বয়সে অবসর গ্রহণ করেন বা সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স কত? তো এজ লিমিট হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকদের, সেটি হচ্ছে 65 বছর। 65 বছর এজ লিমিট রয়েছে সুপ্রিম কোর্টের বিচারকদের। চলো নেক্সট, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, জিন্দাগাদা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। তো তোমরা কমেন্ট করে জানিও পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দিচ্ছে পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়? পাকিস্তান প্রস্তাবটি কবে গৃহীত হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, 23শে মার্চ 1940 সালে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। চলো নেক্সট, সেফটি ভালভ তত্ত্ব কে প্রচার করেন এবং সেটি কোন প্রতিষ্ঠান সম্পর্কে? তো সেফটি ভালভ এই তত্ত্বটি প্রচলন করেন আমাদের ঐতিহাসিক এ.ও হিউম এবং তিনি এই ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পর্কে এটি বলেছিল। এ.ও হিউম এই তত্ত্বটি প্রচার করেন। তো অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে এবং প্রথম অধিবেশন সেটা কিন্তু বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সভাপতিত্ব করেছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি। তো এই জাতীয় কংগ্রেস থেকে কিন্তু প্রত্যেকটা বছরে আমরা কোশ্চেন দেখেছি। তাই জাতীয় কংগ্রেসের পার্টটা তোমরা ভালো করে একবার পড়ে নেবে। কোন অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কবে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সভাপতি কে করেছিল, এই সমস্ত থেকেই আসে। ঠিক আছে, ঠিকঠাক একটু পড়ে রাখবে, দেখবে এখান থেকে কোশ্চেন আসলে তোমরা পারবে। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। 34 নম্বর প্রশ্ন দেখো, মুকুটমণির বাঁধ নিম্নলিখিত কোন নদীর ওপর অবস্থিত? তো মুকুটমণির বাঁধটি অবস্থিত কংসাবতী নদীর ওপর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, ভারতের আমদানিকৃত পণ্যের বর্তমান তালিকায় কোন পণ্যটি রয়েছে শীর্ষে? তো আমদানিকৃত পণ্যের মধ্যে সর্বাধিক আমদানি হয় সেটা হচ্ছে পেট্রোলিয়াম, অশোধিত পেট্রোলিয়াম। ঠিক আছে, এই অশোধিত পেট্রোলিয়াম ভারত সবথেকে বেশি আমদানি করে। নেক্সট 36 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রত্যক্ষ কর কোনটি? তো ভারতের প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর এদের উদাহরণগুলো তোমাকে কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। তো এখানে দেখো সম্পদ কর এটি হচ্ছে একমাত্র প্রত্যক্ষ কর এখানে লিস্টের মধ্যে, বাকিগুলো দেখো সব পরোক্ষ কর। চলো নেক্সট 37 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সঙ্গে কারা জড়িত ছিল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সঙ্গে জড়িত ছিল অপশন ডি, রাসবিহারী বসু। চলো নেক্সট, শকাব্দ কখন শুরু হয়? শকাব্দ শুরু হয় কখন? তো শকাব্দ শুরু হয় 78 খ্রিস্টাব্দ থেকে। এটা কিন্তু খ্রিস্টাব্দ হবে, খ্রিস্টপূর্বাব্দ কিন্তু কখনো করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। চলো নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, কম্প্যাক্ট ডিস্কের রঙের বর্ণালী কী কারণে প্রদর্শিত হয়? অর্থাৎ সিডির যে রং সেই বর্ণালী যেগুলো প্রদর্শিত হয় সেইটার কারণ কি? দেখবে আলোর বিচ্ছুরণ, এই কারণে কিন্তু এটা হয়ে থাকে মূলত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন স্যার উইলিয়াম জোন্স। সেটি কত সালে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ আগে এগুলো কিন্তু করানো রয়েছে তোমাদের। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো, যেটা তোমাদের আজকে হোমওয়ার্ক রয়েছে। সেটা যে শের ই বাংলা নামে কে পরিচিত বা শের ই বেঙ্গল কাকে বলা হতো? এখানে সঠিক উত্তর কী হবে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে সকলে জানাবে। এবং এই যে 40টা কোশ্চেন আমরা করলাম, সেই 40টা কোশ্চেনের মধ্যে তোমার কতগুলি ঠিক হলো, কতগুলি ভুল হলো, এবং তার সাথে সাথে ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই বাই করে এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও, কারণ পরীক্ষা তোমাদের হাতে কিন্তু সময় খুব বেশি নেই। যে কোনো সময় কিন্তু পরীক্ষার ডেট তোমাদের ঘোষণা করে দিতে পারে ভোটের পরপরই। তো সেই আশা রেখে তোমরা এখন থেকে পড়াশোনা করো, কবে পরীক্ষা হবে সেই চিন্তা না করে এখন থেকে তোমরা কিন্তু পড়াশোনা ভালোভাবে জোর দাও। আশা করি তোমাদের ফল ভালো হবে। এবং প্র্যাকটিস সেট বারবার রিকোয়েস্ট করছি, বারবার তোমরা কিন্তু প্র্যাকটিস সেট করো। প্র্যাকটিস সেট না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তোমার প্রস্তুতির লেভেল কী আছে, সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না। তো প্র্যাকটিস সেট কিন্তু এখন থেকেই করতে শুরু করে দাও। অন্তত সপ্তাহে 2-3টে করে প্র্যাকটিস সেট কিন্তু তোমাকে করতেই হবে। তো প্র্যাকটিস সেট করো, সাথে ম্যাথ, জিআই এবং জিকে ডেলি প্র্যাকটিস করো। জিকেটা ডেলি মুখস্থ তোমাকে দেখতে হবে একবার করে। আর ম্যাথ আর জিআই প্র্যাকটিস একদম ছেড়ো না, যে জিআই পারবো বলে জিআই প্র্যাকটিস করবো না, এটা কিন্তু করতে যেও না। বা ম্যাথ পারবো বলে ম্যাথ প্র্যাকটিস করবো না, এগুলো কিন্তু একদম করবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন করো, দেখো অনেক এগিয়ে থাকবে তোমার।
তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।